পহেলা মে ট্রাম্পের খেলা শেষ। ট্রাম্পের ওপর মামলা দেবে ডেমোক্রেটরা। আর ভালো লোক থাকবো না, অস্ত্র হাতে ছবি দিয়ে ট্রাম্পের হুমকি। জানাবো আমিরাতকে ফকির বানালো ইরান। আরবরা হারে হারে টের পাচ্ছে ইরান কি জিনিস। এবং সর্বশেষ জানাবো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ কত, জানাল পেন্টাগন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পহেলা মে ট্রাম্পের খেলা শেষ। ট্রাম্পের ওপর মামলা দেবে ডেমোক্রেটরা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে নিজেকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা বলছে এই যুদ্ধ এখন আর শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি হয়ে উঠেছে ট্রাম্পের নিজের রাজনৈতিক অস্তিত্বের বিরুদ্ধে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। নিজের ঘরেই এখন আইনি ও রাজনৈতিক ঝরে কাঁপছে ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ। এবার সেই সিদ্ধান্তই হয়ে উঠেছে ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। ট্রাম্পের বিরুদ্ধে মামলার পথে হাঁটতে প্রস্তুত ডেমোক্রেটরা। অর্থাৎ যুদ্ধ এখন দুই ফ্রন্টে, একটি মধ্যপ্রাচ্যে আর একটি আমেরিকার ভেতরেই। মার্কিন সামরিক অভিযান ঘিরে ওয়াশিংটনে তৈরি হয়েছে নতুন সংকট। কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘদিন অভিযান চালানোই আইনি প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক, আর সেই সময়সীমা শেষ হচ্ছে পহেলা মে। আইন বলছে সামরিক অভিযান শুরুর 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হবে প্রেসিডেন্টকে। তারপর 60 দিন পর্যন্ত প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে অভিযান চালাতে পারেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নিয়ম কি মানা হয়েছে? ডেমোক্রেট আইন প্রণেতারা বলছেন না, বরং সময়সীমা শেষ হওয়ার পরও অভিযান চালানো হলে তা হবে সরাসরি অসাংবিধানিক। ফলে এখন প্রস্তুতি আদালতের দরজায় করানোর। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। ডেমোক্রেটদের অভিযোগ, এই যুদ্ধ শুধু আন্তর্জাতিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে না, বরং আমেরিকার জনগণের অর্থ অপচয় করছে। অন্যদিকে হোয়াইট হাউস বলছে এই অভিযান নাকি জাতীয় স্বার্থ রক্ষার জন্য জরুরি। কিন্তু কংগ্রেসকে পাশ কাটিয়ে কতদূর যাওয়া সম্ভব? বিশ্লেষকরা বলছেন ইরানকে চাপ দিতে গিয়ে উল্টো নিজেই চাপে পড়েছে ট্রাম্প। নো অবরোধ, আরব সাগরে জাহাজ আটক। এসব পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তবে ইরান বরাবরই বলে আসছে, চাপ বা হুমকিতে তারা নতি স্বীকার করবে না, বরং নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা ও কৌশলগত অবস্থান আরো শক্ত করছে তেহরান। ইরানকে কণঠাসা করতে গিয়ে আজ নিজেই কণঠাসা হয়ে পড়েছে ওয়াশিংটন। নো অবরোধ, সামরিক চাপ, কূটনৈতিক হুমকি, সবকিছুর জবাবে তেহরান দেখিয়েছে প্রতিরোধী তাদের শক্তি আত্মসমর্পণ নয়। আর ঠিক সেই জায়গাতেই ভেঙে পড়ছে আমেরিকার কৌশল। কারণ যুদ্ধক্ষেত্রে যতটা না ক্ষতি, তার চেয়েও বড় ধাক্কা এসেছে রাজনীতির ময়দানে। আইন, সংবিধান, কংগ্রেস সবকিছুর সঙ্গে সংঘাতে জড়িয়ে এখন ট্রাম্প প্রশাসন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। পহেলা মে শুধু একটি সময়সীমা নয়, এটি হতে পারে এক রাজনৈতিক মোড়, এক আইনি বিস্ফোরণ, এক নেতৃত্বের পরীক্ষার দিন। আর ভালো লোক থাকবো না, অস্ত্র হাতে ছবি দিয়ে ট্রাম্পের হুমকি। ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তিনি আর ভালো লোক থাকবেন না। এ সময় ইরানকে দ্রুত বুদ্ধিমান হতেও পরামর্শ দেন ট্রাম্প। বুধবার 29 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপরমাণবিক চুক্তি কিভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত। এই পোস্টের সঙ্গে নিজের একটি এডিট করা ছবিও প্রকাশ করেছেন ট্রাম্প। এতে দেখা যাচ্ছে তিনি চশমা পরা, আর তার হাতে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। ছবিটির পেছনের অংশে ব্যাপক বোমা বর্ষণ করা হয়েছে এমন কিছু দেখা যাচ্ছে। গত 28 এপ্রিল ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর তাদের মধ্যে টানা 40 দিন যুদ্ধ চলেছে। বর্তমানে মার্কিনী ও ইরানিদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এখন দুই দেশ তাদের মধ্যে চুক্তি করার চেষ্টা করছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের মাঝামাঝিতে সরাসরি আলোচনায়ও বসেছিল তারা, কিন্তু এতে কোনো সমাধান আসেনি।
ট্রাম্প যুদ্ধ শুরুর আগে বলেছিলেন ইরানকে তারা কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না। এই অজুহাত দেখিয়ে হামলা চালান তিনি, কিন্তু ইরানিদের এখন পর্যন্ত এতে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরান চুক্তির জন্য একটি প্রস্তাব দিয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে আগে যুদ্ধ বন্ধ করতে হবে, এরপর তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে কথা বলবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রস্তাব মানবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। এরপরই তার কাছ থেকে এমন হুমকি এলো। আমিরাতকে ফকির বানালো ইরান, আরবরা হারে হারে টের পাচ্ছে ইরান কি জিনিস। বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক নজিরবিহীন নাটকীয়তার জন্ম দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী 1 মে থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি, যা বিশ্ব জ্বালানি বাজারে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এখন গোষ্ঠীগত স্বার্থের চেয়ে নিজেদের জাতীয় অস্তিত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে আমিরাত। ওপেকের বেঁধে দেয়া কঠোর উৎপাদন কোটা থেকে মুক্ত হয়ে আমিরাত এখন স্বাধীনভাবে তেল উত্তোলন ও বাজারজাত করার পরিকল্পনা করছে, যাতে যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয়। এই সিদ্ধান্তের মধ্যে আমিরাত বর্তমানে আমেরিকার সঙ্গে বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত তেল সমৃদ্ধ এই ধনী রাষ্ট্রটির জন্য এক ধরনের গোপন বেল আউট হিসেবে গণ্য হচ্ছে। মূলত ইরান যুদ্ধের কারণে আমিরাতের দিরহামের বিপরীতে ডলারের তীব্র সংকট তৈরি হওয়ায় ডলারের জন্য আমেরিকাকে চাপ দিচ্ছে দেশটি। সাধারণত আর্জেন্টিনা ও তুরস্কের মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশগুলো ডলার পাওয়ার জন্য আমেরিকার কাছে আবেদন করে থাকে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মতো বিনিয়োগের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত একটি দেশের কেন এই সাহায্যের প্রয়োজন পড়ল তা নিয়ে বিশেষজ্ঞ মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ফলে আমিরাতের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের দিরহামের মান স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ডলারের মজুদ বা রিজার্ভ প্রায় 120 বিলিয়ন ডলার কমে গেছে। এই সংকট কাটাতে আমিরাত ওয়াশিংটনকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে যে যদি আমেরিকা দ্রুত ডলারের যোগান না দেয় তাহলে আমিরাত বাণিজ্যের জন্য চীনা মুদ্রা ইয়ন ব্যবহার করতে শুরু করবে। আর বিষয়টি বিশ্ববাজারে আমেরিকান মুদ্রা ডলারের একক আধিপত্যের জন্য এক চরম হুমকি হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে আমিরাতের মতোই এশিয়া ও আরব অঞ্চলের আরো অনেক মিত্র দেশ বর্তমানে আমেরিকার কাছে এই ধরনের ডলার লাইফলাইন দাবি করছে। আরব দেশগুলোর এই অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। তবে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে, কারণ সাধারণ আমেরিকানরা বর্তমানে যুদ্ধের প্রভাবে উচ্চমূল্যস্ফীতি ও জ্বালানির চড়া দামে দিশেহারা। ট্রাম্পের প্রধান বিরোধী দল ডেমোক্রেট শিবিরের সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে আমেরিকার নিজস্ব নাগরিকরা আর্থিক সংকটে ভুগছে, সেখানে আমিরাতের মতো অবিশ্বাস্য রকমের ধনী দেশকে কেন রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করতে সহায়তা দেয়া হবে। এছাড়া ট্রাম্প পরিবারের সঙ্গে দুবাইয়ের বিশাল ব্যবসায়িক বিনিয়োগ এবং ট্রাম্প টাওয়ারের মতো প্রজেক্টগুলোর সংশ্লিষ্টতা রয়েছে, তাই আমিরাতের সাথে এই আর্থিক লেনদেন ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আমিরাতের ওপেক ত্যাগ এবং আমেরিকা ডলারের ছত্রছায়ায় আশ্রয় নেয়ার এই প্রচেষ্টা প্রমাণ করে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দীর্ঘদিনের জোটের চেয়ে তরল নগদ অর্থের প্রয়োজনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর আমেরিকার প্রভাবকে আরো দীর্ঘস্থায়ী করতে পারে বলে মনে করা হচ্ছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল পেন্টাগন। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড আর্থিক ব্যয়ের একটি বড় হিসাব সামনে এনেছে পেন্টাগন। হাউস আর্ম সার্ভিসেস কমিটির এক শুনানিতে অংশ নিয়ে পেন্টাগন কর্মকর্তা জাজ হার্স জানান, শুরু থেকে এখন পর্যন্ত এই যুদ্ধে আমেরিকার মোট 25 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শুনানিতে হার্স্ট যুদ্ধের বর্তমান পরিস্থিতির একটি আর্থিক চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল অঙ্কের ব্যয়ের সিংহভাগই খরচ হয়েছে সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ বাবদ।
বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। পেন্টাগনের এই তথ্য এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রশাসনে যুদ্ধের ব্যয় এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। ব্যয়ের এই পরিসংখ্যান যুদ্ধের তীব্রতা ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার গভীরতাকেই স্পষ্ট করে তুলছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।